নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম যে বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে বলি, সুপ্রিম কোর্টের রায়কেও বিকৃত করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে রায়টা বেরিয়েছে সেই রায়টা নিয়েই সংবাদ মাধ্যমে বারবার বিভিন্ন রিপোর্ট বেরিয়েছে। এবিপি আনন্দ, সিএন, এবিপি অনলাইন সবাই এক লাইনে কথা বলেছে, দুগালে দুটো থাপ্পড় খেয়েছেন এবং খেয়ে শেষ পর্যন্ত এ রাজ্যে ফিরে এসেছেন। শুভেন্দু অধিকারীও সেটা বলেছেন। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা, রায় জাস্টিস অমৃতা সিনহা যাতে তার মামলাটা না করেন, সেটা যাতে অন্য কোনো কোর্টে সেটা ট্রান্সফার্ড হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে যেটা চেষ্টা করেছিলেন যে জাস্টিস অমৃতা সিনহা যে পর্যবেক্ষণগুলো করছেন, এই পর্যবেক্ষণগুলো প্রকাশ্যে মিডিয়াতে আসাতে তার মানহানি হচ্ছে, ফলে সেটা বন্ধ করা দরকার। কিন্তু সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছেন এই মামলাটাকে, পরিষ্কারভাবে রিজেক্ট করে দিয়েছেন। কয়েক লক্ষ টাকা খরচা করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চেষ্টাটা করেছিলেন। এই রিপোর্টটা এতক্ষণে ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু যেটা ইন্টারেস্টিং হচ্ছে, এইটাকে কিভাবে বিকৃত করার চেষ্টা হচ্ছে, আমি দুটো তথ্য আপনাদের কাছে দেব। আমরা দেখলাম কুণাল ঘোষ আচমকা একটা টুইট করলেন। সেই টুইটটা এই মুহূর্তে আপনারা দেখছেন, যেখানে বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না। সব মামলায় এসছি, দেখুন আপনারা ভালো করে, মামলায় এসছি, বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না। অর্থাৎ বিচারপতিদের ইনস্ট্রাকশন দিচ্ছে সুপ্রিম কোর্ট যে বিচ্ছিন্ন কোনো অবজারভেশন রিপোর্ট দিতে পারবেন না। এক, দ্বিতীয়ত হচ্ছে নজরদারি নামে তদন্তে হস্তক্ষেপ করা যাবে না, ইডি নিয়ম মতো কাজ করবে। নজরদারি নামে তদন্তে হস্তক্ষেপ করা যাবে না, ইডি নিয়ম মতো কাজ করবে। ইডি নিয়ম মতো কাজ করবে তো সুপ্রিম কোর্ট বলবেই, কিন্তু তদন্ত যখন মনিটরিং করে কোর্ট, সেখানে নজরদারির নামে তদন্তে হস্তক্ষেপ করা যাবে না। কোন কোর্ট বলেছে কুণালবাবু? এ ধরনের মিথ্যে কথা বাজারে ছড়িয়ে কী লাভ পাচ্ছেন? আপনি মিথ্যা কথা বলতে অভ্যস্ত, সিদ্ধ হস্ত, সেটা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কী ধরনের প্রচার চলছে একটু ভালো করে খেয়াল রাখুন। নজরদারি নামে তদন্তে হস্তক্ষেপ করা যাবে না, ইডি নিয়ম মতো কাজ করবে। তৃতীয়ত, মামলা সংক্রান্ত ভুল বিভ্রান্তিকর রিপোর্টিং করা যাবে না। এটা তো ঠিক, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেটা নিয়ে প্রচার করা কেন? নিজে মিথ্যে বলছেন বলে, মামলাকে বিকৃত করছেন বলে। আমি দেখুন, কুণাল ঘোষ যখন এই টুইটটা করেছেন সেই সময় দাঁড়িয়ে এবিপি পোর্টালের, এবিপি অনলাইনের সেই প্রায় একই সময়ে, কাছাকাছি সময়ে 15ই ডিসেম্বর 18:46 অর্থাৎ 6:46 সময় এবিপি অনলাইন যে রিপোর্টটা করলো, সেইখানে আমি একটা লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলেই বুঝবেন যে কুণাল ঘোষ কীভাবে এই তথ্যটাকে বিকৃত করে মিথ্যা কথা বলেছেন। আদালতের পর্যবেক্ষণের ওপর আমরা হস্তক্ষেপ করি না। তার আগে বলছেন, সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ সেই আবেদন খারিজ করে বলেছে, আদালতের পর্যবেক্ষণের ওপর আমরা হস্তক্ষেপ করি না। কি বলছেন? আদালতের পর্যবেক্ষণের ওপর আমরা হস্তক্ষেপ করি না। কে বলছে? এবিপি অনলাইনে এই রিপোর্ট বলছেন, সঞ্জীব খান্না এই রিপোর্ট দিয়েছেন। আর কুণাল ঘোষ কি বলছেন? বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না। তাহলে কোনটা ঠিক? এবিপি আনন্দের অনলাইনে যে রিপোর্টটা বেরিয়েছে সেটা ভুল, আর কুণাল ঘোষ ঠিক, এটাই তো কুণালবাবু বলতে চাইছেন। আমি প্রমাণ দিয়ে আপনাদের কাছে বলছি। তারপর বলছে গত শুক্রবারও, এইখানে এবিপি অনলাইন বলছে, গত শুক্রবারও বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসবিএন ভাট্টি ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আর্জির খারিজ করে জানিয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশকে ডিনাই করার জন্য, অর্থাৎ ডিসকার্ড করার জন্য গিয়েছিলেন জাস্টিস সঞ্জীব খান্না এবং এসবিএন ভাট্টি ডিভিশন বেঞ্চে, সেখানেও কিন্তু ডিসকার্ডেড হয়েছেন, অর্থাৎ রিজেক্ট করেছেন মামলাটাকে। আমরা এই নির্দেশে হস্তক্ষেপ করব না, কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না বলে তারা জানিয়েছিলেন। আমি বলছি এবিপি অনলাইনে রিপোর্টটা পড়ে শোনালাম, তার আগে কুণাল ঘোষের টুইটটা পড়ে শোনালাম। বুঝতে পারছেন, একদম প্ল্যান্ড ওয়েতে তৃণমূল কংগ্রেস যেমন ওপর থেকে নিচ প্রত্যেকটা একটা গুলবাজ, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তলার লেভেল পর্যন্ত যারা প্রেস স্টেটমেন্ট করেন প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে মিথ্যে কথা বলেন। আমি এই দুটোই আপনাদের সামনে রাখলাম, একটা কুণাল ঘোষের টুইট, একটা এবিপি অনলাইনের রিপোর্ট। এবার আপনারা বুঝে নিন অঙ্কটা কী। আমি এই বিষয়টা নিয়েই দুটো ইন্টারেস্টিং রিপোর্ট আপনাদের কাছে শোনাবো, যেখানে দাঁড়িয়ে আমি প্রথমে আপনাদের কাছে দেখবেন, মানে ভাইপো বাহিনী তারা নিজস্ব একটা মিডিয়া আছে, এবং ভাইপোর একটা নিজস্ব চ্যানেল আছে, সেটা জি24 ঘন্টা। তার যিনি ইনপুট এডিটর সঞ্জয় ভদ্র গত শুক্রবারের রায় নিয়ে কি বলেছিলেন দেখুন। মানে যা রিপোর্টটা আপনি পড়ছেন, শুনবেন,
আমি সেই ভিডিওটা আপনাদের কাছে শোনাবো, শুনলে বুঝতে পারবেন যে পুরো বিকৃত তথ্য সঞ্জয় ভদ্রকে দিয়ে বোধহয় ক্যামেক স্ট্রিটের অফিসে ডেকে পাঠিয়ে তাকে খাওয়ানো হয়েছিল স্টোরিটা, এবং তিনি কীভাবে ভাইপোর চ্যানেল জি24 ঘন্টায় রিপোর্টটা পেশ করলেন সেটা শুনুন। আর আমি সমস্ত বিষয়টা নিয়ে আমি গিয়েছিলাম যে এই কেসের মামলার অন্যতম আইনজীবী যিনি ফিরদৌস শামীম, তিনি কি বলেছেন আমি সেটাও আপনাদের কাছে শোনাবো। তাহলে বুঝতে পারবেন যে গল্পটা কি, যে সুপ্রিম কোর্টের রায় নিয়েও কীভাবে ভাইপো বাহিনী মিথ্যে কথা বলে, কুণাল ঘোষকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে, জি24 ঘন্টার ইনপুট এডিটর সঞ্জয় ভট্টকে দিয়ে কীভাবে রিপোর্টটা নিয়েও গুলবাজি করা হচ্ছে। গত শুক্রবারে সঞ্জীব খান্নার রিপোর্ট, আজকে তো এবিপি অনলাইন লিখেই দিয়েছে ব্যাপারটা, আমরা হস্তক্ষেপই করব না। কিন্তু জাস্টিস অমৃতা সিনহার রায়ের ব্যাপারে রেস্ট্রিকশন ইম্পোজ করেছে, কোনো সংবাদ মাধ্যম বলল না, জি24 ঘন্টা কিন্তু বলল। চিনে রাখুন, আমি বলার কিছু নেই, আপনারা শুনুন, জি24 ঘন্টার রিপোর্টটা শুনুন, আর তারপর এই নিয়ে ফিরদৌস শামীম কি বলেছেন সেটাও শুনুন। দেখো, যেটা জানা গিয়েছে যে গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যেটা জানা গিয়েছে যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি, মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না এবং এসডিএন ভাট্টি, এদের সামনে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার আইনজীবীরা, সিঙ্গেল বেঞ্চের অর্ডার, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে তার এখতিয়ারের মধ্যে পরে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে, তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে সেটাকেই চ্যালেঞ্জ করে তারা মামলাটি করেন। এবং সেই পুরো মামলাটি এসআইপিটি শোনার পর যেটা জানা গিয়েছে যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে তারা নির্দেশ দিয়েছে যে নিয়োগ দুর্নীতি মামলা ইডিকে আইন মেনে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং তারা স্পষ্টত বলে দিয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এক্ষেত্রে আইন মেনেই কাজ করবে, কিন্তু কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বলা পরামর্শ মেনে নয়। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা, তিনি এই মামলাটি শুনছিলেন, সেই মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে সেই মামলাটিকে যুক্ত করে তারা বলেন যে তারা একক বেঞ্চের যে রায়, সেই রায়কে বহাল রেখে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেন তার এই তদন্তে সহযোগিতা করে, এবং সমস্ত কাগজপত্র, আইনি কাগজপত্র যেগুলো ইডির পক্ষ থেকে পাঠানো হচ্ছে, সমস্ত যেন তাকে সরবরাহ করা। এই তদন্তের এরকম একটা গুরুত্বপূর্ণ সময় তাকে সহযোগিতা করা উচিত বলে তারা জানিয়েছিলেন। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা প্রপোজিশন ছিল, তার যেটা বক্তব্য ছিল যে সিঙ্গেল বেঞ্চের আইন আদালতের তত্ত্বাবধানে যেখানে এখানে এই মামলাটি হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করে দিচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে তিনি আপত্তি কথা তুলেছেন, এবং সব মিলিয়ে সেটাকে ফলে তিনি সুপ্রিম কোর্টের কাছেও এই বিষয়টি সওয়াল করেন, এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই এসএলপিটি খারিজ করে দেওয়ার পাশাপাশি যেটা বলা হয়েছে যে ইডি আইন অনুযায়ী পদক্ষেপ নেবে এই তদন্তের স্বার্থে, তবে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বলে দেওয়া পরামর্শ মেনে নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যেটা প্রপোজিশন ছিল যে একক বেঞ্চ তার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সামগ্রিকভাবে সমস্ত পদক্ষেপ নিয়ন্ত্রণ করে দিচ্ছে এবং নিয়ন্ত্রণ করছে, এবং তার পদক্ষেপ কি হতে পারে সেটাও ডিকটেট করছে। এটাকেই চ্যালেঞ্জ করে তিনি করেছিলেন। তবে সবশেষে যেটা জানা গিয়েছে যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আইন মেনে কাজ করার নির্দেশ দিয়েছে, তার পাশাপাশি তারা বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বলা পরামর্শ মেনে তদন্ত করতে পারে। নমস্কার, ফিরদৌস দা, সন্ময় বলছি। বলুন। বলছি আবার সেই খেলা, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়টাকে নিয়েও মিস ইন্টারপ্রিটেশন করা এবং মিথ্যে প্রচার করতে নেমেছে কুণাল ঘোষ অ্যান্ড হিজ টিম। কুণাল ঘোষ একটা টুইট করে বলছেন বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না। সেখানে আমি দেখছি 15ই ডিসেম্বর আনন্দবাজার পোর্টালে পরিষ্কারভাবে অনলাইনে বেরিয়েছে যে সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ সেই আবেদন খারিজ করে বলেছে আদালতের পর্যবেক্ষণের ওপর আমরা হস্তক্ষেপ করি না। স্পষ্টভাবে এটা আনন্দবাজার অনলাইন রিপোর্ট করছে, আর কুণাল ঘোষ টুইটে এইভাবে মিস ইন্টারপ্রেট করছে।
কোনটা ঠিক একটু বলবেন? দেখুন, স্পেশাল লিভ পিটিশন সিভিল নাম্বার 23737 অফ 2023, হ্যাঁ, এই মামলায় মহামান্য বিচারপতিদ্বয় একটু জোরে বলবেন। মহামান্য বিচারপতিদ্বয় হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কন্টেনশন, সেই কন্টেনশন অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ, ফলে বুঝতেই পারছেন, এখন সেই রায় নিয়ে যদি কেউ বিকৃত ভাষণ দেন, সেটা একেবারেই উচিত নয়, অনুচিত। দেখুন, যে কোনো মামলা চলাকালীন যে কোনো বিচারপতি সেই মামলা সম্পর্কিত বিষয়ে বলবেন, এটাই স্বাভাবিক সাধারণ ধারণা হুম, এবং এটাই হওয়া উচিত। হুম, এখন কেউ যদি মনে করে যে উচ্চতর ফোরামে গিয়ে কোনো বিচারপতি মামলা চলাকালীন কি অবজারভেশন দেবেন, তিনি কি নির্দেশ দেবেন, সেটাও ডিকটেট করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। তাহলে দুর্ভাগ্যজনক। ফিরদৌসদা, আমার স্পেসিফিক প্রশ্ন, আনন্দবাজার অনলাইন যে রিপোর্টটা করেছে আদালতের পর্যবেক্ষণের ওপর আমরা হস্তক্ষেপ করি না, জাস্টিস সঞ্জীব খান্না যে স্টেটমেন্টটা দিয়েছে যেটা আনন্দবাজার উল্লেখ করেছে, তাহলে সেটাই ঠিক, কুণাল ঘোষ ভুল? দেখুন, আমি কুণাল ঘোষের বক্তব্য শুনিনি, কিন্তু আপনি যা বলছেন, এবং শুধু আনন্দবাজার কেন, আপনি এই মামলার সঙ্গে যেহেতু আমি সরাসরি যুক্ত, এবং হ্যাঁ, হ্যাঁ, এবং এই মামলাটি যদিও কপি সার্ভিস করেনি, কিন্তু তবুও বলছি যে এই যে আপনাকে স্পেশাল লিপিটিশন নাম্বার আমি বললাম, এসএসসি নাম্বার বললাম, এই মামলায় যে ধরনের কথাবার্তা বলা হয়েছে সেই কথাবার্তাগুলো সঠিক নয়। দেখুন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কন্টেনশন ছিল, সেই কন্টেনশন আদালত গ্রহণ করেনি, তাই তো সেটি বাতিল করেছে। তাহলে তো আদালত গ্রহণ করতো, তার সমস্ত বক্তব্য যদি গৃহীত হতো, তাহলে নিশ্চিতভাবেই আদালত একটা নির্দেশ দিত, সেটা তো দেয়নি। অতএব তার বক্তব্য গৃহীত হয়নি। এখন না গৃহীত হওয়া একটি পিটিশনের উপর ভিত্তি করে কেউ যদি মন্তব্য করে, মিথ্যা ভাষণ করে, তার নিয়ে মন্তব্য করাটা আমি মনে করি নিম্নরুচির পরিচয়। আমি এতটা নিম্নরুচির পরিচয় রাখবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, দেখুন, একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া আছে। ধরুন একটি মামলা চলাকালীন আদালত খুব স্বাভাবিকভাবেই প্রশ্নোত্তরের মাধ্যম দিয়েই সেই মামলার বিচার বিবেচনা করে, এটাই স্বাভাবিক আইনি প্রক্রিয়া। ধরুন একটি মামলা চলছে, সেই মামলায় ইনভেস্টিগেশন চলছে, সেই মামলাতে ধরুন দুর্নীতি, এই যে ইনভেস্টিগেশন গুলো চলছে, সেখানে ধরুন কোন একটি সংস্থা সম্পর্কে কোনো তথ্য উঠে এলো, খুব স্বাভাবিকভাবেই আদালত সেই তথ্যগুলোকে পেতে চাইবে, তদন্তকারী সংস্থার কাছ থেকে পেতে চাইবে। যদি কোনো ব্যক্তি বা সংস্থা সেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই তথ্যগুলো পেতে চাইবে, এটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া। এবং দুর্ভাগ্য হলো এরা এই যে ধরুন এই যে যারা দুর্নীতিগ্রস্ত, তারা তো ভয় পেয়েছে, এবং এখন এই যেহেতু অনলাইন স্ট্রিমিং হচ্ছে, ইউটিউব স্ট্রিমিং হচ্ছে, কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। কারণ আমাদের যে কোর্টের যে কনসেপ্ট, ওপেন কোর্ট কনসেপ্ট, সেটা ফলে যে কেউ আদালতের প্রসিডিং দেখতে পারেন। এখন আগে যেহেতু এই মাধ্যমটি ছিল না, অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, ওপেন কোর্ট কনসেপ্টে যিনি আদালতে আসতেন তিনি শুধুমাত্র আদালতের প্রসিডিং দেখতে পেতেন। এখন তো বিষয়টা সেরকম নেই, এখন যে কেউ ইউটিউব খুলবে, আদালতের প্রসিডিং দেখতে পাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। ফলে এই যারা ধরুন এই দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এই ধরনের সমস্ত মানুষ, তারা কিন্তু ভয় পেয়ে গেছে। তারা বুঝতে পারছে যে আমাদের অপকর্মগুলো সাধারণ মানুষ জেনে যাচ্ছে। তারা চায় যে যাতে আপনারা, বিশেষ করে এই স্বাধীনভাবে পরিচালিত সংবাদ সংস্থাগুলো, এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, সেগুলো যাতে এই যে তাদের অপকর্মগুলো জনসমক্ষে না নিয়ে আসে। তারা দিনের পর দিন অপকর্ম কন্টিনিউ করতে চান, সেই অপকর্ম যাতে না হয়, সেই জন্য যারা স্বাধীন চেতা মানুষ, তারা খুব স্বাভাবিকভাবেই যা যা আদালতে প্রসিডিংস ঘটছে সেটা ফেয়ারলি জনগণের সামনে তুলে ধরবে, এটাই স্বাভাবিক। এবং আদালত তার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সত্যটা উদ্ঘাটনের জন্য সমস্ত তথ্য পেতে চাইবে, এটাই স্বাভাবিক। আমি ফিরদৌসদা, আমি আপনার টেক্সটটা বুঝতে পেরেছি, আমার জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আমি এটা নিয়ে আমার মতো করে একটা আপনি এবং এর তথ্য লাইভ ল বলে একটি অত্যন্ত নামি একটি
পোর্টাল, আপনি গিয়ে দেখতে পারেন, যে কেউ দেখতে পারে। এবার সুপ্রিম কোর্টের প্রসিডিংসও এখন অনলাইন স্ট্রিমিং হয় এবং নির্দেশের কপি তো আপনারা পেয়ে যাবেন। আমি এসএলপি নাম্বারটিও বলেছিলাম। ফলে এই যে বক্তব্য রাখছে তাদের বক্তব্য সঠিক নাকি বেঠিক ভেরিফাই করার এখন বিভিন্ন মাধ্যম আছে। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।